আচ্ছা, আপনি 20 বছর ধরে মানে শিক্ষকতা করছেন, প্রচুর সংখ্যক খাতা দেখেছেন মাধ্যমিকের। তো স্টুডেন্টরা কোন ভুলগুলো মারাত্মক লেভেলে মানে করে এবং সেগুলো না করা উচিত? বাকি যে প্রশ্নগুলো থেকে গেল ইম্পর্টেন্ট, তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বায়ুর উষ্ণতার তারতম্যের কারণ কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট। এই একটা কোশ্চেন, এবং বিভিন্ন প্রকার বৃষ্টিপাত, পরিচলন, শৈলোৎক্ষেপ, আর হচ্ছে আমার ঘূর্ণবাদজনিত বৃষ্টি। এই তিনটে কোশ্চেন কিন্তু মানে তিনটে বৃষ্টিপাতের এবং উষ্ণতা তারতম্যের ভীষণ ইম্পর্টেন্ট। সেখান থেকে কিছুটা সাজেশন মেনে যদি পড়াশোনা করে মোটামুটি হয়তো 70-80% সাজেশন থেকে কমন চলে আসবে তার ক্ষেত্রে। আচ্ছা, মাধ্যমিকে পাস করাটা মানে পাস না করাটাই কঠিন, মানে পাস করাটাই মানে ইজি ব্যাপারটা এটাই। যদিও চিত্রের জন্য আলাদা কোনো নাম্বার থাকে না, চিত্র না আঁকলেও দুইয়ের প্রশ্নে দুইয়ে কিন্তু দুইই পাবে, তিনের প্রশ্ন সম্পূর্ণ তিনই পাবে। লো স্ট্যান্ডার্ডের মানে যে খাতাগুলো সেগুলো থেকে দেখা যায় যে তারা ওই কাঁচামাল কোথা থেকে পাওয়া যায় লেখে না, ওই নামগুলো যদি না লেখে নাম্বারটা স্বাভাবিকভাবেই পাবে না। আপনি যে বললেন মানে ভুলটার জন্য কিছু হয় না, মানে এক্সট্রা লিখলে আমি যদি 4বার লিখি, এবার এটা একটা খাতাকে ভায়োলেট করা বলা যায়। এবার এটা আমি কাউকেই বলবো না এরকম করতে। আচ্ছা, অনেকের মধ্যে একটা মিথ কাজ করে যে পরীক্ষায় ভূগোলে বাইরে থেকে প্রশ্ন আসে। অনেকে খাতায় অনেক কিছু লিখে দেয়, মানে যা মনে আসে লিখে দেয়, আর বা টাকা পয়সা দিয়ে দেয়। তো সেগুলো রিকোয়েস্টও করে যে স্যার প্লিজ পাস করিয়ে দেন, নাহলে আমি এটা করবো ওটা করবো। মানে লেখা থাকে, আমিও পেয়েছি যে মানে পাস করিয়ে দেন দয়া করে, না হলে আত্মহত্যা করতে হবে, এই ধরনের অনেক খাতা পেয়েছি আসে সাধারণত। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওটা যারা 2026 সালে মাধ্যমিক দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তো আমার সঙ্গে যে মানুষটা আছে সবাই আশা করি চেনো, যারা চেনো না তাদের জন্য বলে দিচ্ছি। আমার সঙ্গে যিনি আছেন তিনি হচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের খুবই বিখ্যাত স্কুলের বিখ্যাত একটা স্যার, নবদ্বীপ হিন্দু স্কুলের টিআইসি স্যার জগন্নাথ গুয়েন স্যার। স্যার ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। অবশ্যই তোমাদের উপকার হবে সেই ভেবেই আমি একটু সময় বার করেছি। আজকের ভিডিওটা যদি তোমরা শেষ পর্যন্ত দেখো, আমি আশাবাদী তোমরা খুব উপকৃত হবে। আর যে টপিক নিয়ে আজকে আলোচনা করব সেটা একটু বলে দিচ্ছি। আজকের আমাদের টপিক হচ্ছে মাধ্যমিক 2026 সালের ভূগোলের সাজেশান, পরীক্ষার টিপস, অনেক কিছু নিয়ে আলোচনা করবে। এছাড়া স্যার তোমাদের এক্সক্লুসিভ সাজেশনও কিন্তু দেবেন, সেটা অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত কিন্তু দেখবে। আর অনেক স্টুডেন্টদের যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমি স্যারের সঙ্গে করব, তো তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তো যেগুলো স্টুডেন্টদের প্রশ্ন আছে আমি এক এক করে করছি, ঠিক আছে স্যার? স্টুডেন্টদের তরফ থেকে কিছু প্রশ্ন যেগুলো হচ্ছে স্যার, প্রথম হচ্ছে ম্যাপ পয়েন্টিংয়ে 10-এ আমাদের ভূগোলে আসে। তো যারা একদম পড়াশোনা করেনি বা মোটামুটি পড়াশোনা করেছে, তো ম্যাপ পয়েন্টিংয়ে কী করে 10-এ 10 পাবে, বা এই যে 7-8 দিন সময় আছে, কি করে ম্যাপ পয়েন্টিংয়ে প্র্যাকটিস করবে? আচ্ছা, ম্যাপ পয়েন্টিংটা একটা খুব মানে বলতে গেলে একটা গম্ভীর ইস্যু। প্রায় ছাত্রদের দেখি আমি, বা এর যখন মাধ্যমিকের পরীক্ষার খাতাও দেখি তখনও দেখতে পাই ম্যাপের ক্ষেত্রে ভীষণভাবে নেগলেক্ট করে ছাত্ররা বা ছাত্রীরা যারাই দিক না কেন। তা ম্যাপটাকে হচ্ছে সারা বছর প্র্যাকটিস করার, যেমন অঙ্ক যেমন প্র্যাকটিস করা হয় ঠিক তেমনই ম্যাপটাও একটা প্র্যাকটিস করা, কারণ এটা তো মুখস্থ করা যায় না। তা সেই জন্য ম্যাপের ক্ষেত্রে কি করতে হয়, যে ম্যাপগুলো বাজারে পাওয়া যায় সেই ম্যাপগুলোর মধ্যে আমার যেগুলো অক্ষাংশ এবং অক্ষরেখার এবং দ্রাঘিমা রেখার যে গ্রিড আঁকা থাকে সেই গ্রিড বিশিষ্ট ম্যাপগুলোকে নিয়ে, যেহেতু মাধ্যমিকে গ্রিড টানা থাকে ম্যাপগুলোতে, তা সেই ম্যাপগুলোতে নিয়ে মোটামুটি আমি যদি প্রত্যেকটা টপিক ওয়াইজ, যেমন ভারতের প্রথমে ভূপ্রকৃতি থেকে একটা বা দুটো থাকবেই, হয়তো পর্বত একটা থাকবে, আরাবল্লী হোক, বিন্ধ্য হোক, সাতপুরা হোক। যেমন আগের বছর আমি দেখতে পাচ্ছি এসছিল সাতপুরা পর্বত, তা সেখানে বাকি যেগুলো রয়েছে বিন্ধ্য হোক, আরাবল্লী বা শিবালিকটাও খুব কমন আসে পরীক্ষা ক্ষেত্রে, গাঢ় পাহাড় আসতে পারে, নীলগিরি হতে পারে, পূর্বঘাট, পশ্চিমঘাট, এই যে কিছু পর্বতগুলো থাকে বইয়ে, এগুলো মানে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ একটা একটা করে ভাগ করে যদি 10টা করে করা যায় প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, তাহলে শিওরলি 10-এ 10 প্রত্যেকে পাবে। এবার এর জন্য কি করতে হয়, একটু আমাকে বই দেখে পয়েন্টগুলো, বা এখন তো ইজি যেহেতু গুগল হোক বা যে কোনো জায়গা থেকে এখন সরাসরি দেখতে পাবে, সঠিকভাবে আমাকে ওই গ্রিডে ফলো করতে হবে যে কোথায়
পয়েন্টটা শুরু কোথায় শেষ। আমি ইন্ডিয়ার ম্যাপের মধ্যে প্রচুর জায়গার লোকেশন দেখতে পাবো, খাঁজ দেখতে পাবো, গ্রিডগুলো দেখতে পাবো, যেহেতু মাধ্যমিকে গ্রিড থাকে, সেহেতু কোন গ্রিডের মধ্যে পড়ছে সেটাকে আগে লোকেট করা, এবার কোন খাঁজের জায়গা থেকে কোন খাঁজ পর্যন্ত আমার ওই জায়গাটা আছে, ওটাকে আমাকে ঠিক করে নিতে হবে আমার মাথার মধ্যে যে আমার ওই জায়গাটা আছে। এটা প্র্যাকটিস। এবার এটা 3-4 বার যদি একটা পয়েন্ট প্র্যাকটিস করে তাহলে ইজিলি সে করতে পারে। প্রথমবার করলো দেখে, তারপরে না দেখে করবে, না দেখে করে সেটা আবার সে নিজেই কারেকশন করবে বই দেখে যে আমার ওই জায়গাটা পার্টিকুলার হয়েছে কিনা। যদি ভুল হয় সেই ভুলটা সে নিজেই সংশোধন করবে, এবং দ্বিতীয়বার করার পর নিজের সংশোধন, তৃতীয়বারের বার সে আর ভুল করবে না। তা এরকমভাবে প্র্যাকটিস করলে আমার মনে হয় না তার আর ভুল হওয়ার কথা, কারণ মাধ্যমিকে এমন কোনো আনকমন জিনিস আসে না। বিগত 10 ইয়ার্স যদি দেখি, মাধ্যমিকে আনকমন কোশ্চেন জিওগ্রাফিতে হয় না। ইতিহাসে হয়তো শুনেছি কঠিন হয়, বিজ্ঞানের ক্ষেত্রে হয়তো কঠিন হতে পারে শুনেছি, কিন্তু ভূগোলে আমি আজ পর্যন্ত লাস্ট 10 ইয়ার্সে কোনোদিন দেখিনি যে আনকমন কোশ্চেন সিলেবাসের বাইরে হোক বা সিলেবাসের মধ্যেই বিভিন্ন ঘুরিয়ে কোশ্চেন কিছু হয় না ভূগোলে। হ্যাঁ, তাহলে স্টুডেন্ট কি করে প্র্যাকটিস করবে সেটা বললেন। তাহলে কিছু কমন যেগুলো ম্যাপ পয়েন্টিং আসতে পারে, আচ্ছা, প্রিভিয়াস ইয়ার করলে কি হবে? প্রিভিয়াস ইয়ারগুলো ফলো করতে হবে, কারণ মাধ্যমিকে প্রিভিয়াস ইয়ার থেকে ভীষণভাবে কমন আসে। লাস্ট 10 ইয়ার্স করলে আমার মনে হয় 80% কমন চলে আসবে সমস্ত প্রশ্নর ক্ষেত্রে, কারণ খুব ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে। 19-এর কোশ্চেন 24-এ, 22-এর কোশ্চেন 25-এ এসছে, এরকম ঘুরিয়ে ফিরিয়ে ভূগোলের প্রশ্নগুলো দেখেছি, যা আমরা বিশ্লেষণ করে দেখেছি। তাতে এবার যেমন বললাম, ভূপ্রকৃতি থেকে পর্বত, মালভূমি, সমভূমি এরকম ধরনের কিছু রয়েছে, যেমন কচ্ছের রণ হতে পারে, ওখান থেকে মরুস্থলী হতে পারে, ওখান থেকে শিবালিক পর্বত যেমন বললাম, পর্বতগুলোর নাম বললাম, তেমনই আমাদের কিছু অবস্থানের দিক থেকে কুমারিকা অন্তরীপ করতে হবে, ইন্দিরা পয়েন্টের কিছু করতে হবে। তা এরকম হ্যাঁ, নদ নদীর মধ্যে থেকে যেমন আগের বছর মহানদী এসছে, আমরা সাধারণত আগের বছরের কোশ্চেনগুলো স্কিপ করি, সাধারণত আসে না। আমরা লাস্ট 10 ইয়ার্সে যদি কোশ্চেন ফলো করি, দেখব কোনো বছরই আগের ইয়ারের প্রশ্ন আমাদের রিপিট করেন। তা সেক্ষেত্রে আগের বছর যেমন মহানদী এসছে, সেখানে আর যে 6টা নদীর নাম বলছে, একটা আসবে তার থেকে, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, নর্মদা, তাপ্তি আর লুনি। এই 6টা সাধারণত আসে ঘুরিয়ে ফিরিয়ে। মহানদী যেহেতু চলে এসছে, বাকিগুলো 6টা প্র্যাকটিস করলে একটা নদী কমন থাকবে। হ্রদ কোনো বার দেয়, কোনো বার আসে না। গত বছর হ্রদও দিয়েছিল নদ নদীর সঙ্গে। কোলেরু গত বছর দেখতে পেয়েছি এসছিল। কোলেরু ছাড়া আর যেমন রয়েছে পুলিকট রয়েছে, সম্বর রয়েছে, ভারতের বৃহত্তম হ্রদ, ডাল লেক রয়েছে, আর তার সঙ্গে রয়েছে চিল্কা রয়েছে, তা সেই সঙ্গে ভেমনাথ কয়ালও রয়েছে। এই হ্রদ আর উপহ্রদগুলো যদি করা যায়, তার থেকেও একটা সাধারণত কমন আসলেও আসতে পারে। আর সেই সঙ্গে আমরা যদি মৃত্তিকা দেখি, মৃত্তিকা অঞ্চল কোনোবার আসে, গত বছর এসেছিল ল্যাটেরাইট, তাহলে ল্যাটেরাইট বাদ দিলে আমরা দেখতে পাবো আর পড়ে থাকলো কৃষ্ণ, লোহিত আর মরু মৃত্তিকা অঞ্চল। এগুলোর থেকে সাধারণত আসতে পারে। স্বাভাবিক উদ্ভিদ যদি আসে, সেখান থেকে চিরহরিত অঞ্চল একটা স্বাভাবিক উদ্ভিদ হতে পারে, সরলবর্গীয় হতে পারে। ম্যানগ্রোভটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, যদিও ম্যানগ্রোভটা গত বছর চলে এসছে, সেই জন্য ওটা আসবে না। আর নেক্সট জলবায়ু থেকে, যেমন সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান গত বছর জলবায়ু থেকে এসছে। এবার সর্বাধিক যদি বাদ দিই, তাহলে সর্বনিম্ন হতে পারে, সর্বাধিক তাপমাত্রাযুক্ত অঞ্চলও হতে পারে জলবায়ু থেকে। তা এরকম জলবায়ু থেকে খুব কম পয়েন্ট রয়েছে। আর আমরা যদি কৃষিতে চলে যাই, কৃষিতে ইক্ষু উৎপাদক অঞ্চল একটা দিয়ে দিয়েছে গত বছর, সেখানে ইক্ষুটা যেহেতু লেস ইম্পর্টেন্ট হয়ে গেল, বাকি যে কটা কৃষি রয়েছে সেখানে গম, ধান, সেখানে কার্পাস, চা, কফি, এই বাকি যে কটা রয়েছে সেই উৎপাদক অঞ্চলগুলো একটা সেখান থেকে আসবে। এবং সেই সঙ্গে শিল্প থেকে একটা পয়েন্ট থাকবে, শিল্পেরও যে কটা রয়েছে, লৌহ ইস্পাত, কার্পাস, ভারী ইঞ্জিনিয়ারিংটা যেহেতু গত বছর এসেছিল, সেহেতু ওটাকে বাদ দিয়ে আমরা যদি বাকিগুলোর থেকে পয়েন্টগুলো করি, কার্পাস ভারতের বৃহত্তম কার্পাস বন শিল্পকেন্দ্র, এরকমই পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র রয়েছে, সেখানে ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র হতে পারে। ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র যদি স্কিপ করি, মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র হতে পারে। এই পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র করতে পারি, ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র। এইরকমভাবে আমরা যদি বাকি শিল্পকেন্দ্রগুলো একটা একটা করে করি, তাহলে সেখান থেকেও কমন পাবো। একটা শহর আসবেই, শহর বা মহানগর ওখান থেকে। তা আগে গত বছর চণ্ডীগড় এসছে, এবার বাকি যেগুলো রয়েছে যেমন কলকাতা, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, এগুলো যেন কমন, হায়দ্রাবাদ থেকে শুরু করে এই জয়পুর হোক, দিল্লি হোক, শ্রীনগর, এই ধরনের যে মেন যে মহানগরগুলো রয়েছে, মেনলি মহানগরগুলোর উপর ফোকাস করব, সেইগুলোর থেকে একটা শহর মহানগর থেকে আসবে। একটা বন্দর আসে,
গত বছর নবসেবা চলে এসছে, আমরা নবসেবা জানি হাইটেক বন্দর, তা এটা বাদ দিয়ে বাকিগুলো থেকেও আসতে পারে, যেমন সেখানে মুম্বাই হতে পারে। মুম্বাই যেহেতু নবসেবার কাছে ওটা লেস ইম্পর্টেন্ট, আমি চেন্নাই বলতে পারি, কলকাতা বন্দর হতে পারে, মানে আমাদের হলদিয়া বন্দর হতে পারে, উড়িষ্যার পারাদ্বীপ বন্দর হতে পারে, ভারতের গভীরতম বন্দর বিশাখাপত্তনম হতে পারে, ব্যাঙ্গালোর হতে পারে, শুল্কমুক্ত বন্দর বলে কান্ডালা হতে পারে। তা এইরকম এই বন্দরগুলো মেন যেগুলো রয়েছে সেগুলো পড়তে হবে। তাহলে এই যে টোটাল বললাম প্রাকৃতিক আর অর্থনৈতিক যে ভূগোল, এই দুটো পার্ট থেকে আমরা যদি ভাগ করে করি 10টা জায়গা থেকে, তাহলে 10টা জায়গা থেকে 10টা ম্যাপ পয়েন্টিং আমরা পেয়ে যাব। তা এই স্পেসিফিক বেশি না, 10-12টা করে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, মানে প্রত্যেকটা থেকে 10টা করে করলে তার থেকে আমি একটা করে কমন পেয়ে যাবো। 10টাও লাগবে না, যেমন নদী থেকে আমি যদি 6টা করি একটা কমন পেয়ে যাবো, এরকম মানে 6টা 8টা প্রত্যেকটা টপিক থেকে করলে ইজিলি ম্যাপ পয়েন্টিংয়ে কমন পেয়ে যাবো। এবং এইগুলো প্রত্যেক দিন অন্ততপক্ষে 15-20 মিনিট করে টাইম দিতে হবে আমাকে, রোজ একবার করে একটু প্র্যাকটিস করতে হবে। চ্যাপ্টার ওয়াইজ ধরে যদি প্র্যাকটিস করা যায় আশা করি ভয়টা থাকবে না। ঠিক আছে। আর স্যার দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে ভূগোলে কি ছবি আঁকতেই হবে, মানে ছবি আঁকলে কি নাম্বার বেশি দেবে, এমন কোনো ব্যাপার আছে? না, এটা কোনো ব্যাপার নয়। যেহেতু বোর্ডের খাতা দেখার সময় একটা ইনস্ট্রাকশন যেহেতু থাকে, প্রত্যেকেই সেই ইনস্ট্রাকশন ফলো করে খাতা দেখে, এবং সেই ইনস্ট্রাকশনে ক্লিয়ারলি বলা থাকে উত্তরপত্রে কী লিখলে বা কোন পার্টের জন্য কতটুকু নাম্বার থাকবে, এবং সেখানে বড় যে 5-এর প্রশ্ন সেখানে চিত্রসহ উল্লেখ থাকে। এবার চিত্রসহ উল্লেখ থাকলে চিত্রের জন্য 1.5 নাম্বার করে থাকে, তা এবং 3.5 নাম্বার লেখার জন্য থাকে, এবং সেই চিত্রের জন্যই 1.5 নাম্বার পাবে। এবার যদি চিত্রসহ উল্লেখ না থাকে বোর্ডের প্রশ্নে, তাহলে চিত্রের জন্য আলাদা কোনো নাম্বার নেই। কিন্তু এখানে যারা মোটামুটি 100-তে 100 বা 100-তে 99 যারা স্কোর করে বা প্রত্যেকবার দেখে আমাদেরও ছাত্র, তাদের প্রত্যেককেই বলি চিত্রটা আঁকতে একটা লেখার উপর একটা ভালো লেখার একটা ইমপ্রেশন পড়ে, তো তা সেই ভালো লেখার একটা ইমপ্রেশন পড়তে গেলে লেখার মধ্যে ছবি, উদাহরণ, এই সমস্ত কিছু দিয়ে সাজাতে হবে তথ্যগুলোকে লেখার মধ্যে। তা যথেষ্ট যুক্তিভিত্তিক থাকতে হবে, লেখা বড় হবে না, লেখা অল্প হবে, কিন্তু তার মধ্যেই টোটাল বিশ্লেষণটা থাকবে অল্প লেখার মধ্যে, এবং সেখানে চিত্রটা যদি দেওয়া হয় আমার মনে হয় লেখার স্ট্যান্ডার্ডটা একটু বাড়ে, এবং সেক্ষেত্রে পরীক্ষক যিনি দেখেন তার পক্ষেও সুবিধা হয় নাম্বারটা প্রদান করতে, যদিও চিত্রের জন্য আলাদা কোনো নাম্বার থাকে না। চিত্র না আঁকলেও 2-এর প্রশ্নে 2-এ কিন্তু 2ই পাবে, 3-এর প্রশ্ন সম্পূর্ণ 3ই পাবে। আচ্ছা। আচ্ছা, আপনি 20 বছর ধরে মানে শিক্ষকতা করছেন, প্রচুর সংখ্যক খাতা দেখেছেন মাধ্যমিকের, তো স্টুডেন্টরা কোন ভুলগুলো মারাত্মক লেভেলে মানে করে এবং সেগুলো না করা উচিত যারা ভিডিওটা দেখছে? আমি একটা জিনিস শুধু বলবো, যেটা হচ্ছে ভুলটা খুব করে উদাহরণটা দিতে ভুল করে, কারণ উদাহরণের জন্য একটা নাম্বার থাকে, বিশেষ করে 2-এর প্রশ্নগুলোতে যদি সংজ্ঞা চাই কোনো কিছু, সাপোজ গ্রাবরেখা বা ড্রামলিন, আমার 2-এর কোশ্চেন এলো ড্রামলিন কি, সেক্ষেত্রে আমি ড্রামলিনটা কি লিখে যদি ছেড়ে দিই, সেক্ষেত্রে আমি সে ছাত্রটি বা ছাত্রীটি 2 নম্বরে 1.5 নম্বর পাবে। আগে সাধারণত উদাহরণে দেখতাম বোর্ড ইনস্ট্রাকশনে থাকতো 1 নম্বর সংজ্ঞা, 1 নম্বর উদাহরণ। গত লাস্ট 2 বছর দেখেছি সেখানে নাম্বারটা উদাহরণে কমিয়ে 1/2 নাম্বার করেছে, আর 1.5 নম্বর ব্যাখ্যা লেখার জন্য। তা সেই জন্য মানে উদাহরণটা দেখি স্কিপ করে যায় অনেকে, কাকে বলে লিখে, সংজ্ঞা চাইলে সংজ্ঞা লিখে ছেড়ে দেয়, উদাহরণটা দেয় না। তা সেটা খুব ভুল করে, তাই প্রত্যেকে বলবো উদাহরণটা যেন মাস্ট প্রত্যেকটা জিনিসের সঙ্গে থাকে। আর আরেকটা যেটা জিনিস, এই কৃষির প্রশ্নে 5-এর কৃষির প্রশ্ন আছে, তা সেই 5-এর যে কৃষির যে প্রশ্ন থেকে কৃষির উৎপাদনের একটা যে কোনো আসে, যেমন গত বছর এসেছিল গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ। এবার আমাকে চাওয়া হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, কিন্তু খাতা দেখতে গিয়ে যেটা দেখা হয় যে প্রাকৃতিক এবং অর্থনৈতিক সব লিখে ফেলেছে, প্রাকৃতিক পরিবেশ, এবং সেখানে বর্ণনা দেওয়া কটা সেটা চাওয়া হয় না, 5টা, যেহেতু 5 নাম্বার সেহেতু 5টা পয়েন্ট চাওয়া হয়, 5টার বেশি লিখলেও এক্সট্রা নাম্বার নেই, 5টা যে লিখেছে সে 5-এ 5 পাবে, 5টার বেশি লিখলেও 5-এ 5 পাবে। সেই জন্য পয়েন্ট আমাকে 5টাই লিখতে হবে অ্যাকুরেটলি, কিন্তু সেটার মধ্যে যথেষ্ট তথ্য থাকতে হবে। কৃষির ক্ষেত্রে এই একটা সমস্যা হয়, তারা অর্থনৈতিক লিখে 5টা পয়েন্ট করে দেয়, কিন্তু অর্থনৈতিকের যেগুলো পরিবহন হোক বা মূলধন হোক, এই পয়েন্টগুলোতে কোনো নাম্বার নেই, ফলে তাদের স্বভাবতই কেটে দিতে হয়, সেই নাম্বারগুলো পায় না সেখানে। তা ওই একটা ভুল করে সাধারণত পরীক্ষাতে মাধ্যমিকে
প্রাকৃতিক পরিবেশটাই দেয়। ওই জন্য সবাইকে বলবো প্রাকৃতিক পরিবেশটাই ভালো করে তৈরি করে যেতে। আর শিল্পের কোশ্চেন একটা থাকে প্রত্যেক বছর, শিল্প থেকে গত বছর যেমন তথ্য প্রযুক্তি দিয়েছে, এবছর কার্পাস, পেট্রোরসায়ন আর লৌহ ইস্পাত শিল্প, এই তিনটে হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। এবং এই শিল্পের ক্ষেত্রেও 5টা পয়েন্ট ভালো করে তৈরি করে যেতে বলবো, 5টা মেন পয়েন্ট। এবং এই শিল্পের লেখার ক্ষেত্রে বেশিরভাগ খাতা দেখা যায় এমনভাবে লেখে পয়েন্টগুলো যে কাঁচামাল, বিদ্যুৎ সহজলভ্যতা বা শক্তি সম্পদের সহজলভ্যতা হোক বা জলের সহজলভ্যতা, এই ধরনের পয়েন্ট সবাই 5টাই লেখে, কিন্তু ভেতরে ইনফরমেশনে দেখা যায় সেটা সম্পূর্ণ নিজে বানিয়ে লিখে দেয়। যে পয়েন্ট এরকমভাবে লেখা থাকে শক্তি সম্পদের সহজলভ্যতার মধ্যে, যে ওখানে নিকটবর্তী, এই অঞ্চলে নিকটবর্তী আশেপাশের থেকে শক্তি সম্পদ পাওয়া যায়, এই অঞ্চলে নিকটবর্তী আশেপাশের থেকে শ্রমিক পর্যাপ্ত পাওয়া যায়। কিন্তু এইরকমভাবে লিখলে হবে না, আমাকে নিকটবর্তী কোথা থেকে পাওয়া যায় সেটা উল্লেখ করতে হবে। কাঁচামাল যখন আমি পয়েন্টটা লিখব, কাঁচামাল যদি লৌহ ইস্পাত ক্ষেত্রে লিখি, আমার কয়লাটা কোথা থেকে পাওয়া যাবে লিখতে হবে যে ঝরিয়া, রানীগঞ্জ এই জায়গা থেকে সহজলভ্য কয়লাটা পাওয়া যাচ্ছে। গরু মহিষানি হোক, বীরমিত্রাপুর থেকে চুনাপাথর, গরু মহিষানি থেকে আকরিক লোহা, এই নামগুলো উল্লেখ করে লিখতে হবে যে কাঁচামালগুলো পাওয়া যায়। কিন্তু খাতা দেখতে গিয়ে মিডিওকার যারা বা একটু লো স্ট্যান্ডার্ডের মানে যে খাতাগুলো, সেগুলো থেকে দেখা যায় যে তারা ওই কাঁচামাল কোথা থেকে পাওয়া যায় লেখে না। ওই নামগুলো যদি না লেখে নাম্বারটা স্বাভাবিকভাবেই পাবে না। মানে পয়েন্ট ঠিকঠাক করে বাট ভিতরে লেখা থাকে না, এইগুলো এটা সমস্যা অনেকে ভাবে থাকে। পয়েন্ট লিখলে স্যার হয়তো দেখবে না, কিন্তু খাতা মূল্যায়ন প্রত্যেকেই করে, প্রত্যেক টিচারই। অনেকে ভাবে যে আমি পয়েন্টটা লিখবো, পয়েন্টটা হাইলাইট করলাম, ভেতরে যা খুশি লিখে দিলাম বানিয়ে বনিয়ে, সেটা কিন্তু তাতে কিন্তু নাম্বার আসবে না। অনেকে এটা পরে প্রশ্ন করতাম যে অনেকে ভাবে আমি পরীক্ষা ভালো দিয়েছি, 90 অ্যান্সার করেছি, কিন্তু আমি কেন 70 পেলাম? একদম এই কারণে একদম নাম্বারগুলো অনেকে বলে যে আমি সব তো লিখে এসেছি, কিন্তু মাধ্যমিকে এটাও একটা মানে যেমন বিষয় তেমনই নাম্বার পাওয়াটা ভীষণ ইজি। কারণ আমাদের কাটার কোনো স্কোপ থাকে না, যে আমি সে যদি কোনো কিছু ভুল না লেখে 5-এর কোশ্চেনে তাকে 5 দিতেই হবে। আগে যেমন আমরা ছোটোবেলায় পড়তাম, আমরা ভাবতাম যে 10-এর কোশ্চেন লিখে এসেছি, তখন বড় 10-এর কোশ্চেনও থাকতো, এখন সেটা থাকে না। যে 10-এ কোনো টিচার 5 দিত, কোনো টিচার 6 দিত, তা সেটা কেন? তা আমাদের এখন খাতা দেখতে গেলে সেই খাতা দেখার সময় পর্যাপ্ত কারণ, যদি তাকে 5-এ আমি 4 দিই, সেই 4 কেন দিলাম, 1 নম্বর কম কেন দিলাম, সেটা আমাকে তার পাশে লিখে দিতে হবে খাতায়। এই বছর এটা নতুন না, এই বছর এটা বহু বছর ধরেই হয়ে আসছে না, খাতার ফরম্যাটটা এবছর চেঞ্জ করেছে। খাতার ফরম্যাট চেঞ্জ করেছে, কিন্তু আমি যে নিয়মটা বলছি এই নিয়মটা বহু বছর ধরেই হয়ে আসছে। মানে আমাকে প্রত্যেকটা উত্তরে যদি আমি তার কম পাই, মানে সম্পূর্ণ যদি লিখেও যদি কম পাই 5-এর কোশ্চেন বা 3-এর কোশ্চেনে, কেন তাকে 3-এ 2 দিলাম সেটা তো এখানে ব্যাখ্যা লিখতে হবে। কারণ সেই খাতাটি যখন চ্যালেঞ্জ হবে পরবর্তীকালে, সে চ্যালেঞ্জ হলে তখন তো কোর্টে যাবে, সেখানে তখন মূল্যায়ন মানে আবার হবে। এবার সেক্ষেত্রে সেখানে সেই যদি কারণ লেখা থাকে পরীক্ষক দেখে যে এই পয়েন্ট লেখেনি বা পর্যাপ্ত লেখা হয়নি, তাহলে সেক্ষেত্রে সেটা সুবিধা হবে মূল্যায়ন। হ্যাঁ, যে প্রশ্নটা করলাম সেটার উত্তর মোটামুটি আলোচনা করা হয়ে গেছে। সেম প্রশ্নই যে 2 নম্বর এবং 5 নম্বর বা 3 নম্বর প্রশ্নে কি করে আমরা ফুল মার্কস পাবো, এটা নিয়ে আলোচনা হয়ে গেছে। আপনি আরেকটু যদি বলে দেন কি করে ফুল নাম্বার। ফুল মার্কসে যেমন 2-এর কোশ্চেনে বলতে গেলে বলবো, 2-এর চাওয়া হয় বেশিরভাগই প্রশ্নগুলো থাকে সংজ্ঞা দাও বা দুটো বৈশিষ্ট্য লেখে, এরকম ধরনের প্রশ্ন মাধ্যমিকে আসে। বৈশিষ্ট্য চাইলে 2 নম্বরে একদম যা বৈশিষ্ট্য চাওয়া হয়েছে সেটারই যেন পর্যাপ্ত বৈশিষ্ট্য থাকে। মানে আমি যেটা চাইলাম বৈশিষ্ট্য, সেটা বৈশিষ্ট্য না লিখে যদি তার বাইরে অন্য কিছু লিখি, বানিয়ে অন্য কিছু, তাহলে কিন্তু নাম্বার আসবে না। আমার দুটোই লিখতে হবে, কিন্তু সেটা যেন সঠিক বৈশিষ্ট্য হয়। আর দ্বিতীয়ত হচ্ছে 2-এর কোশ্চেনে আমার পয়েন্ট হবে সংজ্ঞা। একটা পয়েন্ট যদি চাওয়া হয়, সংজ্ঞার সঙ্গে একটা করে উদাহরণ দেওয়া হবে বিষয়টা। অর্থাৎ জিনিসটা কি 2-4 লাইনের মধ্যে আমাকে ব্যাখ্যা করতে হবে, এমন না একটা 2 নম্বরের প্রশ্ন আমি 1 পাতা জুড়ে লিখবো, সেটাও কোনো প্রয়োজন নেই। একটা ছাত্র বা ছাত্রী যদি 2 নম্বরের প্রশ্নে শুধু সংজ্ঞার প্রশ্নে আমি যদি সংজ্ঞাটাকে গুছিয়ে লেখে তার মধ্যেই এবং তার সঙ্গে একটা উদাহরণ দেয়, তাহলেই না পুরো 2-এ 2ই পাবে। আর 3-এর কোশ্চেনের ক্ষেত্রে একটু ব্যাখ্যা সাধারণত থাকে, বা বেশিরভাগ কোশ্চেনই হচ্ছে পার্থক্য থাকে। কোশ্চেনগুলো যেহেতু দুটোর মধ্যে অর দেওয়া থাকে, আমি প্রত্যেককে বলবো পার্থক্যগুলো চুজ করতে, কারণ পার্থক্যগুলো খুব তাড়াতাড়ি লেখা হয়, টাইমটা আমাকে তো অন্য কোশ্চেনের ক্ষেত্রে বাঁচাতে হবে। তা সেক্ষেত্রে পার্থক্য 3টে লিখলে 3-এ 3। এবার দেখা যায় প্রচুর মানে 4টে যে 3 নম্বরের প্রশ্ন লিখতে হয়, তার মধ্যে 2 বা 3টে পার্থক্য পেয়ে যাওয়া যায়, আর তার সঙ্গে হয়তো অড হিসাবে অন্য কোশ্চেন থাকে। তা সেক্ষেত্রে চুজ করতে বলবো পার্থক্যটাকে, যদি তার
কমন থাকে বা সে পেয়ে যায়, যদি আনকমন কোশ্চেন বললামই আসে না। তা পার্থক্যের কোশ্চেনে 3-এ 3 পেয়ে যাবে। আর বড় কোশ্চেন যদি কারণ হয় 3টে পয়েন্ট লিখতে হবে 3 নম্বরে, এবং সেই 3টে পয়েন্টই প্রধান 3টে কারণ, প্রধান কারণগুলো লিখতে হবে। গৌণ কারণগুলো যদি লেখে সেক্ষেত্রে একটু কম নাম্বারটা আসবে। 5-এর কোশ্চেনও ঠিক তাই, 5 নাম্বার, পার্থক্য থাকলেও 5টা, ব্যাখ্যা কারণ থাকলেও 5টা। আর বিশেষ করে যখন প্রথম অধ্যায়, যেমন ভারতের ভারত বলছি কেন, প্রথম অধ্যায় হচ্ছে বহির্জাত প্রক্রিয়া, সেই বহির্জাত প্রক্রিয়া থেকে নদী, বায়ু, হিমবাহ, এখান থেকে সাধারণত একটা কোশ্চেন থাকবেই, ক্ষয়কার্য হোক বা সঞ্চয় কার্য হোক। তা সেখান থেকে সাধারণত উল্লেখ করা থাকে যে কোনো 3টে প্রধান 3টে, সেখান থেকে ভূমিরূপ লিখতে হবে, চিত্র আঁকতে হবে, 3টে চিত্রে হাফ করে 1.5 নাম্বার থাকবে, এবং সেখানে 3টে যথেষ্ট ব্যাখ্যা লিখতে হবে, অর্থাৎ উৎপত্তি লিখতে হবে। শুধু এমন নয় কাকে বলে লিখে আমি চলে গেলাম, সেখানে আমাকে সেই, যদি সাপোজ আমি হিমবাহের সঞ্চয় কার্য এলো, আমি প্রথমে গ্রাবরেখা লিখছি, গ্রাবরেখা কাকে বলে, কীভাবে সৃষ্টি হচ্ছে বা শ্রেণীবিভাগটা দিলাম, তার সঙ্গে একটা উদাহরণ দিলাম। ড্রামলিন কি লিখলাম, তার সঙ্গে ড্রামলিন কীভাবে সৃষ্টি হচ্ছে লিখলাম, এবং তারপরে আমি তার একটা উদাহরণ দিলাম। এইভাবে আমাকে পয়েন্ট ওয়াইজ লিখতে হবে। লেখা যত পয়েন্ট ওয়াইজ হবে, সুন্দর হবে, তত কিন্তু ফুল মার্কসটা পাবে। হ্যাঁ স্যার, আর একটা প্রশ্ন, ধরুন একটা বললো যে 3টে কারণ লেখো বা 5টা কারণ লেখো বা বৈশিষ্ট্য লেখো, 3টে উল্লেখ করে দিল। এবার যে উত্তর লিখেছে, অনেক সময় হয় যে প্রথম পয়েন্টে ঠিকঠাক লিখতে পেরেছি, কিন্তু পরের দুটো কনফিউশন যে তেমন ভালো হয়নি, তো চাইছে আর একটা এক্সট্রা লিখে দিতে, 4টে লিখে দিলাম কারণ। তো সেই ক্ষেত্রে কি? হ্যাঁ, মাধ্যমিকে এই একটা ছাড় আছে ভীষণভাবে, যে আমার যদি ভুল হয়, ভুলটা বাদ চলে যাবে একদম। অর্থাৎ আমার যদি কনফিউশন থাকে যে আমি 3টা ঠিক লিখলাম না, সেই 5টা লিখে আসতে পারি, কোনো অসুবিধা নেই। 5টার মধ্যে যদি আমি 3টা ঠিক লিখতে পারি, সেই 3টার জন্যই নাম্বার পাওয়া যাবে। ওই জন্য যদি কারোরই কনফিউশন থাকে, বেশি লিখে আসবে। বিশেষ করে শর্ট কোশ্চেনের ক্ষেত্রে আমরা যেমন সবাইকেই বলি ছাত্রদের, যে 7টা করে এমসিকিউ যেমন 14টাই করতে হয়, তার মধ্যে কোনো অপশান নেই। বাকি প্রত্যেকটা সত্য মিথ্যা বা শূন্যস্থান, এগুলো 7টার মধ্যে 6টা করতে হয়, আর এক কথায় উত্তর 8টার মধ্যে 6টা করতে হয়। সেগুলোতে আমরা বলি সবকটাই লিখে আসতে। সেই ছাত্রটাও বা ছাত্রীটাও যদি অজান্তে, তার ভুল হতেই পারে একটা, সেই জন্য সবকটাই লিখে আসবে। যেটা ভুল হবে, যদি প্রথমটাও ভুল হয়, 7টা লিখে এলো, বাকি 6টার জন্য 6 নম্বর পেয়ে যাবে। মাধ্যমিকে একটা ইজি ফ্লেক্সিবল রয়েছে, এটা একটা সুবিধা। স্যার, ভূগোলে কি পয়েন্ট করে লেখাটা জরুরি? জরুরি বলতে, পয়েন্ট ভিত্তিক লিখলে লেখাটার মধ্যে, মানে যে পরীক্ষক মূল্যায়ন করবে তারও সুবিধা হয়, লেখাটার অর্থটা আরও বেড়ে যায়। হ্যাঁ, সে যদি পয়েন্ট ভিত্তিক লেখে, পয়েন্ট ভিত্তিক লিখতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু ব্যাখ্যাটা যদি উপযুক্ত পয়েন্ট সহকারে লেখে, তাহলে অবশ্যই ভালো হয়। এই সেম স্যার, অনেকে বলে ডবল কালি দিয়ে লেখা উচিত, এবং লেখার পর যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হাইলাইট করে দেওয়া উচিত। আমিও প্রত্যেকে বলি, হাইলাইটটা আমি বলি না, ফালতু আন্ডারলাইন করা বা অন্য কালি দিয়ে হাইলাইট করা কোনো প্রয়োজন নেই। আমার যে সমস্ত এক্সপিরিয়েন্স, তাতে বলবো শুধুমাত্র পয়েন্টটাকে কালো কালি দিয়ে লিখবে প্রত্যেকটা লেখার মধ্যে, আর ব্লু পেনে তোমরা পুরো বাকি ভেতরের ব্যাখ্যাগুলো লিখবে, আর পাশে বক্স করে জায়গা রেখে দেবে ছবির জন্য, যেগুলো ছবি আঁকবে মনে করছো, সেখানে পাশে বক্স করে একটা বক্স করবে, বক্স করে সেখানে চিত্র কী আঁকছো, সেই তার তলায় অবশ্যই চিত্র এই বলে লিখতে হবে, এবং চিত্রটাকে পয়েন্ট ভিত্তিক সেই বক্সের মধ্যে করতে হবে। তাতে একটা লেখাটা সুন্দর হয়, এবং লেখার নাম্বারটাও সেখানে ভালো আসবে অবশ্যই। স্যার, এবার আমার 3টে প্রশ্ন আছে, 3টে প্রশ্ন আমি একসঙ্গে করবো, এটা আপনি এক এক করে উত্তর দেবেন। সেটা হচ্ছে, ভূগোলে কি 90% নাম্বার পাওয়া যায়, মানে 90 নাম্বার? আর হচ্ছে, যারা 90% পেতে চায়, এই কদিনে কিভাবে পড়বে, এবং যারা জাস্ট পাস করতে চায়, তারা এই কদিনে কিভাবে কাজে লাগাবে সময়টা? আচ্ছা, যারা 90% পেতে চায়, তাদের এই কদিনের আর কোনো ফাংশন খুব একটা নেই। এই কদিন হচ্ছে তাদেরকে শুধুমাত্র রিভাইজ করা, চোখ বুলিয়ে দেখা, কারণ এখন যেহেতু সব 7টা সাবজেক্টই তাকে মোরলেস দেখতে হবে, এবং পরীক্ষার 2 দিন আগের থেকে শুধু বলবো লাস্ট যে সাবজেক্টটা, মানে প্রথম যে সাবজেক্টটা পরীক্ষা, সেই লাস্ট 2 দিন সেটা নিয়ে চর্চা করবে। সেহেতু খুব একটা বেশি টাইম নেই তাদের কাছে। এতদিন আশা করি তারা ভালো প্রিপারেশান নিয়েছে, কারণ বইটাকে ভালো করে পড়তে হবে। যেহেতু সমস্ত ছোট প্রশ্নের কোনো সাজেশন হয় না, কোনো সাজেশন মানে কোনোভাবেই কাজ করবে না। ছোট প্রশ্ন এমন নয় যে বইয়ের সিলেবাসের বাইরে থেকে আসবে, বই যদি টেক্সট বই যদি ভালো করে পড়ে, আমি মনে করি প্রত্যেকে 100% কমন পেয়ে যাবে শর্ট কোশ্চেনের ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে তাকে পড়তে হবে অবশ্যই 90%। খুব একটা এমনটাও নয় যে খুব অল্প সময় 1-2 মাসের প্রিপারেশানে সে 90% পাবে, সারা বছর, কারণ একটা মাধ্যমিকে 9 শেষ হওয়ার পর প্রায় 13 থেকে 14 মাস টাইম পায়।
তাই 13-14 মাস যদি কাজে লাগিয়ে থাকে 99% 100% নাম্বারই আমাদের স্কুল থেকে প্রত্যেক বছর পাচ্ছে, প্রত্যেকে পায়, ঠিক আছে, যদি কাজে লাগায়। আর যারা মোটামুটি সারা বছর ফাঁকি দিয়ে চলেছে, খুব অল্প সময় শেষের দিকে কাজে লাগাচ্ছে, সেক্ষেত্রে তাদেরকে চুজ করতে হবে। চুজটা কিভাবে করতে হবে, যেমন প্রাকৃতিক থেকে 4টে প্রশ্ন থাকবে 5-এর, বা 4টের মধ্যে আমার 2টো কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে সাপোজ। এবার সেই দুটো আমি সিলেক্ট করে নিলাম। আমি সাপোজ আমার অনেকে বলে বায়ুমণ্ডল কঠিন, কেউ বলে বাড়িমণ্ডল কঠিন, কেউ বলে হয়তো বহির্জাত প্রক্রিয়া তার কঠিন লাগছে, তাহলে একটা চ্যাপ্টার সে স্কিপ করে যাবে। একটা চ্যাপ্টার সে স্কিপ যদি করে যায় 5-এর কোশ্চেনের ক্ষেত্রে, যদি বহির্জাত প্রক্রিয়া স্কিপ করে যায়, বায়ুমণ্ডল আর বাড়িমণ্ডল থেকে সে 2টো 5 পেয়ে যাবে। ফলে সেখানে তার একটু ইজি হয়ে গেল, একটু কম খাটনি হয়ে গেল। ঠিক একইভাবে যদি অর্থনৈতিক পোর্শনে যদি যায়, অর্থনৈতিক পোর্শন থেকে প্রাকৃতিক পোর্শন থেকে সে 5-এর কোশ্চেন পুরো স্কিপ করে দেবে। প্রাকৃতিক আর ভূগোলটা অনেকের কঠিন লাগে, অর্থনীতিটা যেহেতু ইজি, কৃষির উন্নতিকরণ, শিল্পের উন্নতিকরণ পড়লেই 2টো কোশ্চেন ওখান থেকে কমন পেয়ে যাবে। ইভেন কোনো কোনো বছর জনসংখ্যা বন্টন থেকেও একটা চলে আসে। অর্থনৈতিক থেকে বেশিরভাগ কোশ্চেনটা 5-এর আসে। সেক্ষেত্রে অর্থনৈতিক ভূগোলটা সে পড়ুক, প্রাকৃতিক ভূগোলটাকে স্কিপ করে দিক 5-এর কোশ্চেনের জন্য ক্ষেত্রে। আর 3-2-এর ক্ষেত্রে প্রত্যেকটা পার্ট থেকেই থাকবে, যেহেতু ওখানে একসঙ্গে 4টের মধ্যে 2টো নয়, প্রত্যেকটার সঙ্গে অর থাকবে, সেহেতু তাকে ওই চ্যাপ্টারগুলো প্রত্যেকটাই 3-2 পড়তে হবে, সেখানে কিছু করার নেই ওখান থেকে। এবার সেখান থেকে কিছুটা সাজেশন মেনে যদি পড়াশোনা করে, মোটামুটি হয়তো 70-80% সাজেশন থেকে কমন চলে আসবে তার ক্ষেত্রে। আচ্ছা, আর স্যার এমসিকিউ যেগুলো আসে, যারা একদমই পারে না, সেগুলো কি সিডি সব করে দিলে হয়? অনেকে করে না, অনেকে করে। এবার এখানে একটা কথা, মানে যদি সঠিকভাবে করে, অনেকে দেখি এটা করে যে প্রথম দিকে একবার লিখলো, সেই উত্তরটাই সেম রিপিটে আবার দ্বিতীয়বার লিখলো। তা এটা অনেকে করে, এই চালাকিটা করে যে প্রথমবার সি অপশানটা হয়তো লিখলো, আবার সেই একই উত্তর দ্বিতীয়বার ডি অপশানে লিখছে। হ্যাঁ স্যার, এখান থেকে আমার একটা প্রশ্ন আসলো। আপনি যে বললেন মানে ভুলটার জন্য কিছু হয় না, মানে এক্সট্রা লিখলে, আমি যদি 4বার লিখি, এবার এটা একটা খাতাকে ভায়োলেট করা বলা যায়। এবার এটা আমি কাউকেই বলবো না এরকম করতে। এবার 4বার এরকম আমি এক্সপিরিয়েন্স হয়নি, তা 2বার হয়েছে এরকম দেখেছি। এবার যেহেতু আমাদের একটা বলাই থাকে যে সঠিকটাকে মূল্যায়ন করতে হবে। সঠিকটাকে মূল্যায়ন বলতে কি, মানে সাপোজ 2-এর কোশ্চেন আমাকে লিখতে বলেছে 4টে, এবার 2টো অর দেওয়া আছে, এবার 2টোই সে লিখেছে। এবার একটাতে 1.5 পেয়েছে, একটাতে 2 পেয়েছে, বা একটাতে 1 পেয়েছে, একটাতে 2 পেয়েছে। যেটা 2 পাবে সেইটাকে আমরা নেব, বা একটা ভুল লিখেছে, একটা ঠিক লিখেছে, যেটা ঠিক লিখেছে সেইটা আমরা নেব। তো এরকম চালাকি অনেকে করতে পারে। সেক্ষেত্রে আমাদের নিয়মের বাধ্যবাধকতায় যেটা বেশি পাবে সেটাকে আমাদের নিতে হয়। এটা না স্যার, আমি এটা বলছি, এমসিকিউ 4টা অপশন থাকে, MCQ আমি 4বার, প্রথমটা আমি সবকটা এ লিখলাম, বা পরেরটা সবকটা বি লিখলাম, তারপরে সেম প্রশ্নগুলো সি লিখলাম, মানে না, এটা করলে হবে না 4বার। এটা করলে যিনি পরীক্ষক দেখবেন তার উপর কিছুটা ডিপেন্ড করছে। সেই খাতাটিকে সেখানে নোট করে দেবে যে 4বারই সে লিখেছে, সেহেতু তার সেটা ঠিক হয়তো গণ্য হবে না ওটা, যদি আমার এই এক্সপিরিয়েন্সটা হয়নি। এবার 2বার হয়ে যদি লেখে, সেক্ষেত্রে দ্বিতীয়বার যেটা লিখে যদি ঠিক হয়, তাহলে প্রথমটার নাম্বারটা নেব না, দ্বিতীয়বারের নাম্বারটাই নেওয়া হয়েছে এর আগের ক্ষেত্রে। কিন্তু 4বার লিখলে আশা করি সেই নাম্বারটা দেওয়া হবে। যারা একদম পাস করতে পারে না, তাদের কি পাস করানোর জন্য তাদেরকে পাস করানোটা, মাধ্যমিকে পাস করাটা, মানে পাস না করাটাই কঠিন, মানে পাস করাটাই মানে ইজি ব্যাপারটা এটাই। তা মানে খুব সাধারণ, যেহেতু স্কুলের প্রজেক্টে 10 নাম্বার থাকে, এখানে বেশিরভাগ স্কুল থেকেই ছাত্রদের বেশিরভাগ নাম্বারটাই সেখানে পেয়ে যায়। সেখানে পেতে হয় 15 থেকে 16 নাম্বার পেলে 90 নাম্বারের মধ্যে প্রত্যেকটা ছাত্রছাত্রী পাস করে যায়। তার 15-16 নাম্বার একটু যদি শর্ট কোশ্চেনগুলো একটু স্টাডি করে, সেখান থেকে ইজিলি চলে আসে একদম ক্ষেত্রে। আর 2-4টে 5-এর কোশ্চেন, যেগুলো কমন তো বললে আমি আলোচনা করছিলাম, 2-1টা 5-এর কোশ্চেন লিখলে ইজিলি চলে আসবে। শুধু 5-এর কোশ্চেন আর শর্ট কোশ্চেন ডিপেন্ড করলেই পাস করে যাবে প্রত্যেকে। তা সেটা নিয়ে চিন্তা করার মতন আমার মনে হয় না কিছু আছে প্রত্যেকের। ঠিক আছে স্যার। আর স্যার, যারা অ্যাভারেজ স্টুডেন্ট, তাদের জন্য আপনি যদি কিছু বলেন। অ্যাভারেজ স্টুডেন্টদের ক্ষেত্রে তো আমি বললামই যে মোটামুটি একটু সাজেস্টিভ পড়তে হবে, কিছু চ্যাপ্টারগুলোকে স্কিপ করতে হবে। তার মধ্যে বললাম বহির্জাত প্রক্রিয়া, বাড়িমণ্ডল আর বায়ুমণ্ডল, 3টে পার্ট রয়েছে। বজ্র ব্যবস্থাপনা থেকে 2-3 ওটা আলাদা, আমি 5-এর কোশ্চেনের জন্য বললাম। এই 3টের মধ্যে যে কোনো একটা সে বাদ দিয়ে দিতে পারবে, সেটাকে বাদ দিয়ে অন্যগুলো পড়তে পারবে।
ঠিক তেমনই প্রাকৃতিক ভূগোল আর অর্থনৈতিক ভূগোল যেটা রয়েছে, উপগ্রহ চিত্রটা থেকে 5 আসে না, 3 আর 2 এর কোশ্চেন। তা এদিকে প্রাকৃতিক আর অর্থনৈতিক ভূগোলের মধ্যে একটার উপর জোর দেবে। প্রাকৃতিক ভূগোল যদি পুরো বাদ দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে সে অর্থনৈতিক ভূগোল থেকে কিছু কমন কোশ্চেন পড়লেই মোটামুটি ভালো নাম্বার পেয়ে যাবে। এরকমভাবে কিছু বাদ দিয়ে যদি অল্প পড়েও যায় তাহলে 50-60 মার্কস ইজিলি পেয়ে যাবে। 50-60 পেতে গেলে যদি অর্ধেক বইটা অর্ধেক স্টাডি করতে হবে তাকে, তাহলে 50 নম্বর ইজিলি পেয়ে যাবে। স্যার তাহলে তোমার যে টপিকগুলো বললো ওগুলো ভালো করে পড়বে। আর স্যার টেস্ট পেপার করলে কি এমসিকিউ কমন পাওয়া যাবে? এবার টেস্ট পেপারটা ওদের প্র্যাকটিসের অবশ্যই কমন পাবে টেস্ট পেপার থেকে, তবে আমি বলবো বইটাকে ভালো করে স্টাডি করতে। ওটা তো বেস্ট আছে, কিন্তু এখন যারা পড়েনি, যারা পড়ে টেস্ট পেপার অবশ্যই টেস্ট পেপার থেকে সাধারণত কমন যেগুলো এক্সপেক্টেড করা হয় সেই কোশ্চেনগুলো সাধারণত পরীক্ষায় আসার মতো অনুমান করা হয়, সাধারণত আসে, অনেকটাই কমন চলে আসে। আর সেই সঙ্গে লাস্ট 10 ইয়ার্সটাও আমি চর্চা করতে বলবো, যেগুলো কমন মাধ্যমিকে আসার মতো সেগুলো বিভিন্ন প্রশ্নপত্র, কোশ্চেন ব্যাংক হোক, টেস্ট পেপারে ঘোরাঘুরি করে, প্লাস তার সঙ্গে 10 ইয়ার্স তো রয়েছে, তো সেগুলো মোটামুটি অনেকটাই কমন পেয়ে যাবে তারা আশা করা যায়। হ্যাঁ। আর স্যার অনেকের মধ্যে একটা মিথ কাজ করে যে পরীক্ষায় ভূগোলে বাইরে থেকে প্রশ্ন আসে না, বাইরে থেকে কোনো প্রশ্ন আসে না। ইভেন ঘুরিয়ে পেঁচিয়ে যে কোশ্চেনগুলো হয়, যেমন ইতিহাসের কোশ্চেনে অনেকে বলে প্রত্যেকবার পরীক্ষা দিয়ে এসে যে ভীষণ কঠিন কোশ্চেন হয়েছে, ভূগোলের ক্ষেত্রে সেটা আমি শুনিনি। কারণ ভূগোলে যে কোশ্চেনগুলো খুবই মানে নর্মাল কোশ্চেন হয়ে থাকে, একদম সিম্পল, সাজেস্টিভ পড়লেই 100% কমন চলে আসে একদম। আচ্ছা, তো এতক্ষণ যারা ভিডিওটা দেখলে তাদের জন্য সাজেশন নিয়ে আলোচনা করব কোনগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে। তার আগে আর কিছু প্রশ্ন আছে যেগুলো আমি স্যারকে করব। সেটা হচ্ছে স্যার এই ভিডিওটা দেখে আশা করি অনেকেই মোটিভেট হবে পড়ার জন্য, তো তাদের জন্য কিছু একটু বলেন। না, লাস্ট মোমেন্টে আমি বলবো এখন যেহেতু আর বেশি সময় নেই, তোমাদের খুব স্ট্রেস বেশি নিলেও হবে না, তার থেকে শরীর খারাপ চলে আসে অনেকে। ছাত্রদের আমরা বারবার বলি, অ্যাডমিট কার্ড নিতে গিয়েও বলেছি ছাত্রদের, যে সারা বছর তোমরা পড়াশোনা করেছো তার রেজাল্টটাই এখন প্রতিফলন হবে। এই কদিনের মধ্যে কিছু করে তুমি কিছু এক্সপেক্ট করতে পারো না যে আমি অনেক কিছু করে ফেলবো, তার জন্য রাত জেগে পড়াশোনা করলাম, সারা রাত জেগে পড়াশোনা। পরীক্ষার আগের দিনও অনেককে স্ট্রেস নেয়, সারা রাত ঘুমোয় না টেনশনে, তো এই জিনিসটা যেন না নেয়। যেটুকু পড়াশোনা করেছে তার মধ্যে থেকে সেগুলোকে এখন রিভাইজ করতে হবে এবং মানে যত সম্ভব নিজেকে হালকা করে পরীক্ষা যেতে হবে, স্ট্রেসটা নিলে হবে না পরীক্ষায়, এবং নিজেকে ফ্রিলি যতটুকু তোমার মধ্যে আছে সেটুকু বেস্টটাকে দিয়ে আসতে হবে পরীক্ষায়, ব্যাস। এছাড়া এখন আর বেশি কিছু তাকে করার নেই, যেহেতু খুব অল্প সময় তার কাছে। স্যার পরীক্ষার আগের রাতে কি পড়া উচিত? পরীক্ষার আগের রাতে অবশ্যই তো পড়বে, কিন্তু সেটা ম্যাক্সিমাম রাত্রির 11টা অবধি পড়ুক, 11টা পর্যন্ত পড়ুক, কিন্তু রাত জেগে পড়বে না, কারণ যেহেতু তাকে পরের দিন সকালে উঠেই তাকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হবে। তা সেহেতু রাত্রির 11টা ম্যাক্সিমাম করে হালকা খাওয়া দাওয়া করে অবশ্যই একটা ভালো ঘুম দিতে হবে তাকে। যদিও পরীক্ষার আগের দিন টেনশনে ঘুম আসতে চায় না, একটু তাড়াতাড়ি শুয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে আর্লি সকালে উঠলো, একটু তারপরে আবার একবার হালকা বুলিয়ে নিল চোখের পাতা, বিভিন্ন যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে সেগুলো, ব্যাস এইটুকুই পড়তে হবে তাকে আগের দিন, কিন্তু স্ট্রেস বেশি নয়, বেশি পড়া যাবে না রাত জেগে। স্যার এক্সাম হলের কিছু টিপস এবং পরীক্ষার হলে ঢোকার পর কি করা উচিত? আচ্ছা, পরীক্ষার হলে মেনলি তাকে তো কোনো কিছু নিয়ে ঢুকতে পারবে না, তাকে বইপত্র থেকে শুরু করে সব কিছুই তোমরা প্রত্যেকে ট্রান্সপারেন্ট সব জিনিস নিয়ে যাবে, বিশেষ করে ট্রান্সপারেন্ট অ্যাডমিট কার্ড রাখলে সেটা ট্রান্সপারেন্ট ফাইল, ট্রান্সপারেন্ট বোর্ড ইউজ করবে, এবং সেই সঙ্গে যেটা বক্স তোমরা পেন্সিল বা ক্যারি করো সেটাও ট্রান্সপারেন্ট পাউচগুলো ইউজ করবে, তাতে সুবিধা হয়। কারণ এগুলো ইনস্ট্রাকশন থাকে, যেহেতু অনেক ক্ষেত্রে এগুলো ডুপ্লিকেসি বা অনেক কিছুর সমস্যা থাকে, অনেকে অসৎ উপায় অবলম্বন করতে পারে, সেই জন্য সব কিছু ট্রান্সপারেন্ট তোমরা নিয়ে যাবে, এই কটাই ইউজ করতে পারবে, এবং জলের বোতলও ট্রান্সপারেন্ট তোমরা একটা সঙ্গে করে ক্যারি করবে। এই কটাই পরীক্ষা হলে নিয়ে যাবে, আর তার আগে পর্যন্ত তোমরা বই দেখতে পারবে, কিন্তু পরীক্ষা হলে ঢোকার পর থেকে আর সেটা থাকে না, এবং ঢোকার পর শুধু সেইগুলো মাথায় সেগুলোকে রিপিট করতে হবে, যে আমি যেগুলো পড়লাম সেগুলো আমাকে মাথায় বারবার আনতে হবে যে এই জিনিসগুলো আমার আছে। এবার যখনই কোশ্চেনটা পাবে, যেহেতু 15 মিনিট তাকে কোশ্চেন দেখার সময় লিখতে পারবে না, সেই 15 মিনিটের মধ্যে আমাকে পুরো কোশ্চেনের মধ্যে সিলেক্ট করে নিতে হবে যে কোন কোশ্চেনগুলো আমি পারবো, সেগুলোকে আমি সিলেক্ট করে নিলাম, যে তাহলে খাতা পাওয়ার পরই সঙ্গে সঙ্গে আমি সেই কোশ্চেনগুলো উত্তর লিখতে শুরু করব, এবং তার মধ্যেও আমাকে সিলেক্ট করতে হবে যে কোন কোশ্চেনগুলো আমি বেশি ভালো পয়েন্ট ভিত্তিক লিখতে পাবো, কারণ পয়েন্ট ভিত্তিক লেখা বেশি মার্কস ক্যারি করে। সাপোজ 5টি জলবায়ু বৈশিষ্ট্য চেয়েছে, জলবায়ুর 5টা বৈশিষ্ট্যটা আমি আগে ধরবো, 5টা পয়েন্ট লিখলে 5-এ 5। কৃষির উন্নতির কারণ চেয়েছে,
5টা পয়েন্ট, কিছু অনুকূল পরিবেশগুলো চেয়েছে, 5টা পয়েন্ট লিখলেই 5-এ 5। এই কোশ্চেনগুলো মার্কস ক্যারি করবো, এই জন্য এই কোশ্চেনগুলো আগে মানে আমি চুজ করব। সেই চুজিংটা আমাকে ওই 15 মিনিটের মধ্যে করতে হবে। প্লাস আমার শর্ট কোশ্চেনগুলো যদি 15 মিনিটের মধ্যে দেখি চুজ করে টাইম থাকছে, আমি প্রশ্নপত্রের মধ্যেই শর্ট কোশ্চেনগুলো উত্তর করে এগিয়ে রাখবো এই 15 মিনিটের মধ্যে। তাতে আমার কি হবে, খাতা পাওয়ার পরই ঝটপট লিখতে শুরু করেছে। আর প্রত্যেককে বলবো, অনেকে দেখি পূর্ণ বাক্যে উত্তর লেখে না, শুধু নাম্বার দিয়ে উত্তর লিখে চলে আসে, যদিও তাকে নাম্বার দিতে হয় কিন্তু এটা নিয়ম নয়। প্রত্যেককে বলবো প্রত্যেকটা শর্ট কোশ্চেন প্রশ্ন টুকতে হবে না, অনেকে আবার প্রশ্ন টুকে তার নিচে উত্তর লেখে। প্রশ্ন টুকবে না, নাম্বার দিয়ে উত্তরটা লিখবে, পূর্ণ বাক্যে উত্তর লিখবে। অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের নাম্বার থাকবে। ঠিক আছে। হ্যাঁ স্যার, এখান থেকে একটা প্রশ্ন মাথায় আসলো, অনেকে খাতায় অনেক কিছু লিখে দেয়, মানে যা মনে আসে লিখে দেয়, আর বা টাকা পয়সা দিয়ে দেয়, তো সেগুলো না, এগুলো খুবই রেয়ার কেস। এগুলো মানে লাস্ট এক্সপিরিয়েন্সে আমি দেখেছি, রেয়ার বলতে অনেকে রিকোয়েস্টও করে যে স্যার প্লিজ পাস করিয়ে দেন, নাহলে আমি এটা করবো, ওটা করবো। মানে লেখা থাকে, আমিও পেয়েছি যে মানে পাস করিয়ে দেন দয়া করে, না হলে আত্মহত্যা করতে হবে, এই ধরনের অনেক খাতা পেয়েছি, আসে সাধারণত। তা সেক্ষেত্রে মানে কি বলবো, মানে কিছু বলার নেই, আমাদের যেটা নিয়ম সেটা মানতেই হবে। এমন নয় যে কেউ পাস করিয়ে দেবে না লিখে, খারাপ লিখে থাকলে তাকে লিখতে হবে অবশ্যই। একটু সারা বছর যদি পড়াশোনা ন্যূনতম করে, আমার মনে হয় না পাস করাটা কোনো একটা ফ্যাক্টর। তা সেজন্য খাতায় আমার মনে হয় না এই সমস্ত আননেসারি জিনিসগুলো লেখা উচিত কারোর, কারণ তাতে তার একটা খারাপ ইমপ্রেশনই পড়বে খাতার পরীক্ষক যে দেখছে তার কাছে। অনেকে প্রশ্ন লেখে, আমার মতো অনেকে প্রশ্ন লিখে আসে, অনেকে উত্তরই লেখে না, শুধু প্রশ্নটুকে চলে আসে। অনেকে দৃষ্টিহীনদের জন্য কিছু প্রশ্ন থাকে, শর্ট কোশ্চেন থাকে, সেগুলো লিখে চলে আসে অনেকে, সেগুলোকে হয়তো কাটতে হয়, কারণ যারা দৃষ্টিহীন তাদের জন্যই কোশ্চেনগুলো থাকে, সেই কোশ্চেনগুলো অন্যরাও লিখে চলে আসে অনেককে দেখি। এই আননেসেসারি লেখাগুলো বলবো কাউকে লিখে টাইম যেন নষ্ট না করে, যেটুকু পারবে সেটুকু লেখা, অবশ্যই সেটুকু লিখবে একদম। ঠিক আছে। এবার আমাদের যেটা সবাই এতক্ষণ ধরে ওয়েট করে আছে ভিডিওটার জন্য, সেটা হচ্ছে সাজেশনের জন্য। তো এবার কিছু গুরুত্বপূর্ণ টপিকস বা সম্ভাব্য কিছু প্রশ্ন যেগুলো পরীক্ষা আসতে পারে, আপনি যদি একটু চ্যাপ্টার ওয়াইজ বলে দেন, বা 2, 3, 5 নম্বরে চ্যাপ্টার ওয়াইজ যেগুলো আসতে পারে সেগুলো, তো তোমরা ভালো করে শুনবে, স্যার যেগুলো বলবে একটু। হ্যাঁ, চ্যাপ্টার ওয়াইজ বলতে মোটামুটি কিছু সাজেশন পাঁচেরগুলো যেমন একদম শিওর কমন বলে দেওয়া যায় যে এগুলোর মধ্যে থেকেই আসবে। 3 আর 2-এর ক্ষেত্রে কিন্তু আরও কঠিন হয়ে যায় সেই এক্সপেক্টটা করা, কারণ যেহেতু সেখানে প্রশ্নের ভ্যারাইটি এবং সংখ্যাটা অনেক বেড়ে যায় 3 আর 2-এ। তা 5-এর কোশ্চেনগুলোর মধ্যে যেমন আমি কয়েকটা জিনিস আমি একটু আগে এগুলো নোট করছিলাম, বা কয়েকটা নোট করেছি আমি। তা প্রথমত যেমন বলবো, প্রাকৃতিক থেকে প্রশ্নগুলো, প্রাকৃতিক থেকে আমি একটু আগে যেমন আলোচনা করে বলছিলাম যে আগের বছর যেমন হিমবাহের ক্ষয়কার্যের ভূমিরূপটা এসছে, তাই হিমবাহটা এবার লেস ইম্পর্টেন্ট, কিন্তু হিমবাহের সঞ্চয়কার্য আসলেও আসতে পারে, হ্যাঁ এমনটা নয় আসবে না। সেক্ষেত্রে আমরা বায়ু আর নদীটাকে আমরা এবছর গুরুত্ব দেব, যেহেতু আগের বছর হিমবাহের ক্ষয়কার্যটা এসে গেছে, সঞ্চয় কার্যটা পড়তে হবে, যদিও বলে রাখছি বায়ু আর নদী এই দুটোর ক্ষয় আর সঞ্চয় কার্যের ভূমিরূপটা ভালো করে পড়ব। বায়ুর কাছে একটা এক্সট্রা কোশ্চেন আছে, বায়ু এবং জলধারার মিলিত কার্যের ভূমিরূপ, ওটাও খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তা ওটাকেও আমরা একটু লক্ষ্য রাখবো। এগুলো 5-এর বলছি। আর আগের বছর বায়ুমণ্ডল থেকে 2টো প্রশ্ন এসছে, যেহেতু বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল এবং বহির্জাত প্রক্রিয়া এই 3টে অধ্যায় থেকে 4টে 5-এর আসে, সেহেতু যে কোনো একটা চ্যাপ্টার থেকে কোনো বছর 2টো কোশ্চেন আসে। গত বছর যেমন বায়ুমণ্ডল থেকে 2টো দিয়েছে, তো সেখানে বায়ুচাপ বলয়টা চলে এসছে, আর সেখানে চলে এসছে ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের বৈশিষ্ট্য। অর্থাৎ এই দুটো জায়গা যদি আমরা স্কিপ করি, তাহলে বাকি যে প্রশ্নগুলো থেকে গেল ইম্পর্টেন্ট, তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বায়ুর উষ্ণতার তারতম্যের কারণ কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট, এই একটা কোশ্চেন। এবং বিভিন্ন প্রকার বৃষ্টিপাত, পরিচলন, শৈলোৎক্ষেপ, আর হচ্ছে আমার ঘূর্ণবাদজনিত বৃষ্টি, এই 3টে কোশ্চেন কিন্তু মানে 3টে বৃষ্টিপাতের এবং উষ্ণতা তারতম্যের ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়াও কিছু কোশ্চেন আছে, যেমন বিশ্ব উষ্ণায়ন, তার প্রভাব বা ফলাফলগুলো খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আর জলবায়ুর যে বৈশিষ্ট্য আছে, জলবায়ুর বৈশিষ্ট্যর মধ্যে ভূমধ্যসাগরীয়, মৌসুমি, এই দুটো জলবায়ুর বৈশিষ্ট্য বিগত মাধ্যমিকে এসছে, নিরক্ষীয়টা আসেনি, কিন্তু এই 3টে জলবায়ুর বৈশিষ্ট্য আমি বলবো একটু ভালো করে দেখে রাখতে। এইগুলোর মধ্যে থেকে আশা করি আসবে। বায়ু প্রবাহটাও স্কিপ করবে না, একটু দেখে রাখবে হালকাভাবে, লেস ইম্পর্টেন্ট নিয়ত বায়ু বৈশিষ্ট্যগুলো। তবে সম্ভাবনা এবার উষ্ণতা তারতম্যের কারণ আর বৃষ্টিপাত, এই দুটোর মধ্যে থেকে 5-এর কোশ্চেন একটা কমন পেয়ে যাবে। আর বাড়িমণ্ডল থেকে এবছর যেহেতু আগের বছর জোয়ার ভাটা এসছে, জোয়ার ভাটার সৃষ্টির কারণ, সেহেতু এবার সমুদ্র স্রোত থেকে আসবে, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ এবং তার প্রভাব,
আশা করি এই দুটো কোশ্চেন পড়লে একটা কোশ্চেন এখান থেকে 5-এর কমন পেয়ে যাবে। সমুদ্র সৃষ্টির কারণ 5টা আর প্রভাবটাও 5টা পড়ে রাখবে, একটা কমন পেয়ে যাবে। আর যদি অর্থনৈতিক ভূগোলে চলে যায়, অর্থনীতিকে প্রথমেই কৃষি গতবার এসেছিল গম চাষের অনুকূল পরিবেশ। গম চাষের অনুকূল পরিবেশ বাদ দিলে বাকি 5টা, বিশেষ করে ইক্ষু, কার্পাস, ধান, চা, কফি, এই 5টা পড়ে যাবে। একটা 5-এর কোশ্চেন এখান থেকে কমন চলে আসছে। প্রাকৃতিক পরিবেশ বললাম, 5টা করে পয়েন্ট পড়ে রাখবে। আর এদিকে শিল্প থেকে গত বছর তথ্য প্রযুক্তি দিয়েছিল, এবছর 2-3টে ইম্পর্টেন্ট, একটা কার্পাস, পেট্রোরসায়ন আর লৌহ ইস্পাত শিল্প। কার্পাসটা 20 আর 24 সালে এসছে। কার্পাসটা ইম্পর্টেন্ট, কিন্তু যেহেতু 24-এ এসছে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি পেট্রোরসায়ন আর লৌহ ইস্পাতটা খুব গুরুত্ব দিচ্ছি। কার্পাসটাও ইম্পর্টেন্টের মধ্যে বলছি। আর এদিকে প্রাকৃতিক ভূগোল থেকে বেশিরভাগ বছরই দেখা যাচ্ছে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, কোনো কোনো বছর দুটোও এসছে। সেখানে এবছর কয়েক বছর যেহেতু ভূপ্রকৃতি নদ নদীটা আসেনি গত বছর, সেহেতু ভূপ্রকৃতি থেকে 2-3টে কোশ্চেন ইম্পর্টেন্ট রয়েছে। তার মধ্যে হিমালয়ের ভূপ্রকৃতি, একটা প্রস্থ বরাবর শ্রেণীবিভাগ, আর একটা হচ্ছে পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি। এই দুটো কোশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট। এবং সেই সঙ্গে পূর্ব উপকূল পশ্চিম উপকূলের পার্থক্য খুব আসে, খুব কমন, 2-3 বছর অন্তর অন্তরই এসছে ভূপ্রকৃতি থেকে এই কোশ্চেনটা। আর নদ নদী থেকে যেটা কমন কোশ্চেন আসে সেটা হচ্ছে উত্তর আর দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য, 5টা পার্থক্য লিখতে হয়, এটাও খুব কমন কোশ্চেন। যদি জলবায়ুতে যাই, জলবায়ু থেকে 5-এর কোশ্চেনের মধ্যে যেমন ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য আছে, জলবায়ুর নিয়ন্ত্রকগুলো আছে, আর জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব, এই 3টে কোশ্চেন 5-এর ওখানে রয়েছে। মৃত্তিকা থেকে আগের বছর 5-এর এসছে প্রাকৃতিক ভূগোল থেকে, সেহেতু মৃত্তিকার যে ল্যাটেরাইট, কৃষ্ণ মৃত্তিকা আর লোহিত মৃত্তিকা, এই যে মৃত্তিকাগুলো, এগুলো থেকে 5-এর আর দেবে না, কিন্তু 2 বা 3-এর জন্য পড়তে হবে তাকে। এমন নয় যে 5-এ এসছে বলে সেটা 2-3-এ আসবে, তা নয়। প্রত্যেকটা যেগুলো 5-এ এসছে সেগুলো কিন্তু 2-3-এ আসতে পারে। আর স্বাভাবিক উদ্ভিদটা ইম্পর্টেন্ট, যেহেতু মৃত্তিকা চলে এসছে। যদি প্রাকৃতিকে ভূপ্রকৃতি না দেয় বা ভূপ্রকৃতির সঙ্গে যদি আরেকটা কোশ্চেন প্রাকৃতিকের দেয়, সেক্ষেত্রে স্বাভাবিক উদ্ভিদ থেকে আসতে পারে। স্বাভাবিক উদ্ভিদের মধ্যে সেখানে স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব ইম্পর্টেন্ট কোশ্চেন, এর আগে মাধ্যমিকে এসছে। এছাড়া যে কোনো দুটো স্বাভাবিক উদ্ভিদের বন্টন এবং তার বৈশিষ্ট্য দিতে পারে। সেখানে চিরহরিত হতে পারে, মরু উদ্ভিদ হতে পারে, ম্যানগ্রোভ হতে পারে, বা সরলবর্গীয় হতে পারে। সেজন্য উদ্ভিদগুলোর বন্টন একটু, তার বৈশিষ্ট্যগুলো পড়ে রাখতে হবে। এই গেল প্রাকৃতিক। আর অর্থনৈতিক ভূগোল তো আগেই বলে দিলাম, গম চাষ আর গম চাষ আগের বছর এসছে, মানে কৃষি শিল্প দুটো বললাম। আর এছাড়া জনসংখ্যা আর জনবন্টন একটা, নগরায়ন থেকে প্রশ্ন আসতে পারে। গত বছর নগরায়নের সমস্যা চলে এসছে, এবার নগরায়নের কারণ একটা কোশ্চেন হয় 5-এ আসে। এবার যেহেতু নগরায়ন সংক্রান্ত এসছে, আশা করি আসবে না। জনসংখ্যার অসম বন্টন বা জনঘনত্বের তারতম্যের কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট। আর এছাড়া খুব একটা এখান থেকে আর ইম্পর্টেন্ট কোশ্চেন কিছু নেই, বাকি কোশ্চেনগুলো 5-এর বলেই দিলাম। আর 3-2 যদি আমরা একটু বিশ্লেষণ করি, 3-এর ক্ষেত্রে সেই ভ্যারাইটিটা অনেকটা বেশি। এখানে সাজেশন খুব একটা মানে বলা, মানে এত তাড়াতাড়ি বলা সম্ভব নয়, অনেক সময় লাগবে। 3-এর কোশ্চেনে যেমন গত বছর দিয়েছে অশ্বক্ষাকৃতি হ্রদের চিত্রসহ সংক্ষেপে ব্যাখ্যা করো। তা এখানে যে কোনো 3-এর কোশ্চেনে যে কোনো ভূমিরূপ দিতে পারে, বা যে কোনো দুটো ভূমিরূপ দিতে পারে, পার্থক্য খুব বেশি আসে। যেমন নদ নদী থেকে যেমন বদ্বীপ আর পললশঙ্কুর মধ্যে পার্থক্য আসে, বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশগুলো আসে, জলপ্রবাহ সৃষ্টির কারণগুলো আসতে পারে, নদী উপত্যকা হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য হতে পারে, হিমবাহের ওখানে যেমন গ্রাবরেখার শ্রেণীবিভাগ হতে পারে, ড্রামলিন ওখান থেকেও বৈশিষ্ট্যগুলো 3-এ হতে পারে, বা ওখান থেকে বায়ুর যে কার্য, সেখান থেকেও যে কোনো দুটো ভূমিরূপও 3-এ দিতে পারে। বা পার্থক্যের মধ্যে যেমন শিব বালিয়ারি আর বারখান বালিয়ারির মধ্যে পার্থক্য 3-এ হতে পারে, ইয়ারদাং জুগ্যানের মধ্যে পার্থক্য হতে পারে। এই পার্থক্যগুলো খুব ইম্পর্টেন্ট এবছর এখান থেকে একটা আসার। আর সেই সঙ্গে ভূমিরূপগুলো প্রত্যেকটা পড়তে হবে, কারণ ভূমিরূপ থেকেই 3-এর কোশ্চেন তার মধ্যেই লুকিয়ে থাকে। ইভেন 2-এর কোশ্চেনও ঠিক তাই, প্রত্যেকটা ভূমিরূপ থেকেই 2-এর কোশ্চেনগুলো থাকে, যে কোনো একটা ভূমিরূপ সংজ্ঞা দিয়ে দেবে তাকে। হ্যাঁ, আর আরেকটা জিনিস রয়েছে, প্রত্যেকটা কার্যের পদ্ধতিগুলো, বিশেষ করে নদীর ক্ষয়কার্যের পদ্ধতি, হিমবাহের ক্ষয়কার্যের পদ্ধতি, বায়ুর ক্ষয় এবং সঞ্চয় দুটোরই কার্যের পদ্ধতিগুলো পড়তে হবে। 3-এর কোশ্চেনে এগুলো থাকতে পারে। সেই সঙ্গে বায়ুমণ্ডল থেকে যেমন আগের বছর আয়ন বায়ু পশ্চিম বায়ুর মধ্যে পার্থক্য একটা প্রশ্ন এসছিল,
বায়ুমণ্ডল থেকে প্রচুর প্রশ্ন রয়েছে, যেমন প্রথম দিক থেকে যেমন হোমোস্ফিয়ার হেটেরোস্ফিয়ার কি, এগুলো দুইও থাকতে পারে, আবার দুটোকে একসঙ্গে দিয়ে তিনও হতে পারে। ওজন গহ্বর কি দুয়ে হতে পারে, বা ওজন স্তরের বিনাশের ফলাফলগুলো বা প্রভাবগুলো তিনে হতে পারে। ইভেন গ্রিন হাউস কি দুই হতে পারে, হ্যাঁ, গ্রিন হাউস গ্যাসগুলোর নাম লেখো বলে কয়েকটা নাম দিতে পারে। সেখান থেকে পরবর্তীকালে যেমন উষ্ণতা রয়েছে, উষ্ণতা থেকে বিভিন্ন প্রকার মানে পরিচলন, পরিবহন, বিকিরণ, এই যে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি, এই পদ্ধতিগুলো আসতে পারে। যে কোনো একটা পদ্ধতি কাকে বলে 2 নম্বরে হতে পারে, মানে ভ্যারাইটিটা প্রচুর চলে আসবে দুয়ে। প্রত্যেকটা বড় কোশ্চেনের মধ্যে থেকে ছোট ছোট কোশ্চেন। ইনসোলেশন কি, অ্যালবেডো কি, গত বছর অ্যালবেডো চলে এসছে, অ্যালবেডো আসবে না। কার্যকরী সৌর বিকিরণ, এগুলো হতে পারে। তারপরে সমচাপ রেখা কি, সমষ্ণ রেখা কি, তারপরে আর্দ্রতা থেকে যেমন আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে, সেখান থেকে ছোট ছোট বিভিন্ন তিনের প্রশ্নগুলো রয়েছে। আপেক্ষিক আর্দ্রতা আর নিরপেক্ষ আর্দ্রতা, এগুলোর মধ্যে পার্থক্যগুলো হতে পারে। অধক্ষেপণ কাকে বলে, দুয়ের প্রশ্ন হতে পারে ইম্পর্টেন্ট। বায়ুচাপে তারতম্যের কারণগুলো তিনের কোশ্চেন ইম্পর্টেন্ট হতে পারে। তারপরে যে কোনো একটা বায়ুপ্রবাহের বৈশিষ্ট্য, আয়ন পশ্চিমা মেরুবায়ু, তাদের বৈশিষ্ট্য তিনে দিতে পারে। এদিকে বিভিন্ন প্রকার বায়ুপ্রবাহের মধ্যে যেমন সাময়িক বায়ু থেকে স্থলবায়ু, সমুদ্রবায়ু দুয়ে হতে পারে, দুটো একসঙ্গে তিনে দিতে পারে, আবার দুটোর মধ্যে পার্থক্য হতে পারে। ক্যাটাবেটিক অ্যানাবেটিক বায়ু কি, তাদের মধ্যে পার্থক্য 2 বা 3 এগুলো হতে পারে। ঘূর্ণবাদ প্রতিঘূর্ণবাদ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, দুয়ে দুটোই হতে পারে সংজ্ঞা, অথবা তাদের মধ্যে পার্থক্য দিলে 3 হয়ে যাবে। তা এই বায়ুমণ্ডল থেকে এই প্রশ্নগুলো হতে পারে। বিভিন্ন সূত্রগুলো পড়তে হবে, ফেরেলের সূত্র, 22 বেলের সূত্র, কোরিওলিস বল কি, অশ্বক্ষাংশ কি, ড্রাম অশ্বক্ষাংশ, ডোলড্রাম আছে, ডোলড্রাম কি, আইটিসি জেট খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দুয়ে। তো এগুলো পড়তে হবে বায়ুমণ্ডল থেকে, মানে বেছে বেছে। নেক্সট যদি আমরা বাড়িমণ্ডলে চলে যাই, বাড়িমণ্ডলে গত বছর বাড়িমণ্ডল থেকে দেয়নি খুব একটা, না গত বছর বাড়িমণ্ডল থেকে 3 কোশ্চেন আসেনি। তা বাড়িমণ্ডলে ইম্পর্টেন্ট 3 আর 2 মধ্যে যেমন ওখানে যদি আমরা সমুদ্র স্রোত, সমুদ্র রঙের মধ্যে পার্থক্য করতে পারি। জোয়ার ভাটা সৃষ্টির কারণ গত বছর চলে এসছে, ওখানে 3 মধ্যে যেমন ভরা জোয়ার, মরা জোয়ারের মধ্যে পার্থক্য হতে পারে। দুটো মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কেন পিছিয়ে যায়, বা 52 মিনিট করে কেন পিছিয়ে যায়, এগুলো হতে পারে। জোয়ার ভাটার ফলাফলটা 3 আসতে পারে। সমুদ্র স্রোতের প্রভাব 5 হতে পারে, 3 আসতে পারে। আর কিছু 2 ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে আসে, যেমন গ্র্যান্ড ব্যাংক কি, বা মগ্নচড়া কি আসতে পারে, শৈবাল সাগর কি আসতে পারে, হিমপ্রাচীর কি আসতে পারে। এই ধরনের কয়েকটা 2 কোশ্চেন খুব ইম্পর্টেন্ট এখান থেকে। সেই সঙ্গে সিজিগিটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একটা, আর বান্ডাকাটা ইম্পর্টেন্ট। এগুলো 2 আর 3 পড়তে হবে। আর বজ্র থেকে, তাই বজ্র থেকেও বজ্র ব্যবস্থাপনার আগের বছর পদ্ধতি এসছে, এখান থেকে 2 কোশ্চেনে থাকবে অর দিয়ে, একটা করতে হয় 3। 2 ক্ষেত্রেও ঠিক তাই পদ্ধতি এসছে। আর ভাগীরথী হুগলি নদীর ওপর বজ্রের প্রভাব এসছে, তাই এখান থেকে যেমন পদ্ধতি এসছে, প্রয়োজনীয়তা আসেনি, প্রয়োজনীয়তা আসতে পারে। 3R বা 4R কি, এটাও কোশ্চেনটা আসতে পারে। বজ্র ব্যবস্থার ক্ষেত্রে শিক্ষার্থীর ভূমিকাটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ওটা খুব আসার চান্স। জৈব ভঙ্গুর ও অজৈব ভঙ্গুর, জৈব অভঙ্গুর যে বজ্রের মধ্যে পার্থক্য, সেটাও আসতে পারে। তা এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো একটু ভালো করে দেখবে। আর সেই সঙ্গে 2 কোশ্চেন এখানে বিষাক্ত বজ্র কি, পারমাণবিক বজ্র হতে পারে কি, যেমন ওখান থেকে ছোট ছোট ভরাটকরণ কি হতে পারে। হ্যাঁ, তা ওখান থেকে 3R 4R প্রত্যেকটা পার্টই একটা একটা করে হতে পারে। হ্যাঁ, ল্যান্ডফিল কি, হ্যাঁ, তো এই ধরনের প্রশ্নগুলো ছোটো ছোটো ওখান থেকে ভালো করে একটু দেখে যাবে। আর নেক্সট যদি অর্থনৈতিকে চলে যায়, অর্থনৈতিকে আমাকে প্রাকৃতিক থেকে এসছে, যেমন পাঞ্জাব হরিয়ানার কৃষির উন্নতির কারণ আগের বছর দিয়েছিল এখান থেকে। পাঞ্জাব হরিয়ানার কৃষি থেকে একটা এসছিল। অর্থনৈতিকের প্রচুর পার্ট, প্রাকৃতিকটা বললাম, যেটা যারা একদম মানে মিডিওকার বা একদমই অল্প সময় পড়ে যারা যাচ্ছ, তারা প্রাকৃতিকটা একটু স্কিপ করে দেবে, তাহলে অর্থনীতি থেকে বেশি কোশ্চেন আসে, ওখান থেকে পেয়ে যাবে। এবার অর্থনৈতিকের মধ্যে যেমন কৃষি থেকে যদি বলি, কৃষিজ ফসলের শ্রেণীবিভাগ মাধ্যমিকে আসে খুব, রবি, খারিফ, জাইদ 3টে ভাগ লিখতে হবে। ইভেন রবি ফসল আর খারিফ ফসলের মধ্যে পার্থক্যটাও আসে। ওখান থেকে 2 কোশ্চেন, প্রত্যেকটা কৃষি কাকে বলে, বাগিচা কৃষি কাকে বলে, অর্থকরী ফসল কাকে বলে, সবুজ বিপ্লব কি, এই ধরনের ছোটো ছোটো প্রশ্নগুলো পড়তে হবে। আর নেক্সট হচ্ছে যদি শিল্পতে দেখি, শিল্পতে ক্ষেত্রে অনুসারী শিল্প কি, সহযোগী শিল্প কি, এগুলো পড়তে হবে। পণ্যসূচক কি, বিশুদ্ধ কাঁচামাল, অবিশুদ্ধ কাঁচামাল, এগুলো পড়তে হবে। যে কোনো 3টি শিল্পকেন্দ্রের নাম আর তাদের অবস্থান, এগুলো উল্লেখ করতে দেয় অনেক সময় 3-এ। যেমন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আগের বছর এসেছিল
না, ইঞ্জিনিয়ারিং আসেনি, এর আগেও এসেছিল। তা ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্রের যে কোনো 3টে শিল্পকেন্দ্রের নাম অবস্থান, ঠিক একইভাবে মোটর গাড়ি নির্মাণ শিল্পকেন্দ্রের 3টে নাম অবস্থান আসতে পারে। আর যদি প্রাকৃতিকে দেখতে যাই, প্রাকৃতিকের ক্ষেত্রেও ভূপ্রকৃতি থেকে পার্থক্য আছে, যেমন খাদার ভাঙড়ের পার্থক্য আছে, মরুস্থলীর শ্রেণীবিভাগটা হতে পারে। আর এদিকে আমাকে পার্থক্য এখান থেকে খুব একটা নেই ভূপ্রকৃতিক আর 3-এর। 2-এর কোশ্চেন বিশেষ করে সেখানে মরুস্থলী কী, ডেকান ট্রাপ কী হতে পারে, পূর্বঘাট পশ্চিমঘাট পর্বতের মধ্যে পার্থক্যটা আসতে পারে 3-এ, ইম্পর্টেন্ট। তা এই ধরনের কোশ্চেনগুলো কিছু কিছু এখান থেকে দেখতে হবে। নদ নদী থেকেও ঠিক তাই, পশ্চিম বাহিনী নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা বিষয়টা দেখতে হবে। দক্ষিণ ভারতে কেন জলাশয়ের মাধ্যমে জলসেচ অধিক প্রচলিত, এটাও পড়তে হবে। উত্তর ভারতে কেন খালসেচ, খাল বা কূপ জলসেচটা বেশি প্রচলিত, সেটাও কারণগুলো পড়তে হবে। বৃষ্টির জল সংরক্ষণে জল সংরক্ষণের পদ্ধতিগুলো পড়তে হবে একটু 3-এর কোশ্চেনে। আর যদি মৃত্তিকার স্বাভাবিক উদ্ভিদ থেকে দেখি, এখানে সংরক্ষণের পদ্ধতিগুলো পড়তে হবে একটু। মৃত্তিকা সংরক্ষণ, অরণ্য সংরক্ষণ আছে, এই সংরক্ষণের পদ্ধতিগুলো একটু ভালো করে পড়তে হবে এবং তার কারণগুলোও সঙ্গে পড়ে রাখতে হবে। 3-এর কোশ্চেন ইম্পর্টেন্ট। এবং সেই সঙ্গে যে কোনো মৃত্তিকা বললামই 2-এর দুটো বৈশিষ্ট্য চাইতেই পারে, আর 3-এ এলে তাদের মধ্যে পার্থক্যও আসতে পারে অনেক সময়। আর লাস্ট হচ্ছে উপগ্রহ চিত্র আর ভূবৈচিত্র্যসূচক মানচিত্র। এখান থেকে আগের বছর যেমন উপগ্রহ চিত্রে 3টে বৈশিষ্ট্য এসছে, ব্যবহারটা আসেনি, ব্যবহারটা পড়তে হবে। আর ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের 3টে সুবিধা এসছে আলোচনা করা, তা উপগ্রহ চিত্রের ক্ষেত্রে ব্যবহার পড়তে হবে। সানসিঙ্ক্রোনাস আর জিও স্টেশনারি যে স্যাটেলাইট, এই দুটোর মধ্যে পার্থক্য আছে, পড়তে হবে। অ্যাক্টিভ প্যাসিভ সেন্সরের মধ্যে পার্থক্য পড়তে হবে। আরএস বা জিও দূরসংবেদনের সুবিধা এবং গুরুত্ব, এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট। আর উপগ্রহ চিত্রের শ্রেণীবিভাগ বা প্রকারভেদগুলো পড়তে হয় ভালো করে। আর ভূবৈচিত্র্যসূচক মানচিত্র থেকেও তার সুবিধা এসছে, বৈশিষ্ট্যগুলো আসতে পারে। আর খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, উপগ্রহ চিত্র আর ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের মধ্যে পার্থক্য, এটা খুব আসে পরীক্ষায়, এগুলো একটু ভালো করে পড়তে হবে। আগের বছর ফলস কালার এসছে, উপগ্রহের সেন্সারটা চলে এসছে, এগুলো বাদ দিয়ে বাকি প্রত্যেকটাই কাকে বলে এগুলো একটু পড়তে হবে। স্যাটেলাইটগুলো টাইপ পড়তে হবে, সেন্সার কি 2 নম্বরে, এগুলো একটু পড়তে হবে। তা এই ধরনের কোশ্চেনগুলো এখান থেকে একটু ভালো করে দেখে যেতে হবে। ঠিক আছে, তাহলে স্যার তোমাদের কত সুন্দর করে সাজেশানটা দিল, তো তোমরা এগুলো খাতাতে ভালো করে লিখে নেবে ভিডিওটা পজ করে করে। আশা করছি তোমরা যদি এই সাজেশানগুলো পড়ো আর ভিডিওটা যদি মন দিয়ে শোনো, তোমরা ভূগোলে মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে কিন্তু বাধ্য। তো অবশ্যই লিখে নেবে খাতাতে, ঠিক আছে? তো আমরা ভিডিওটা, আমাদের সব প্রশ্নই শেষ, আশা করছি তোমরা উপকৃত হয়েছো। লাস্ট স্যারকে বলবো, স্যার যদি আপনি শিক্ষার্থীদের জন্য আপনার কিছু বিশেষ বা গুরুত্বপূর্ণ যদি মতামত দিতে চান, তাহলে মতামত বলতে কিছু পরামর্শ বলতে, লাস্ট মোমেন্টে আমি আগেই তো বললাম সমস্ত বিষয়গুলো। শেষ মুহূর্তে এখন বলবো যে যেটুকু তোমার এখন মানে ক্যাপাসিটি, প্রত্যেকের যার যেরকম ক্যাপাসিটি সেই অনুযায়ী তোমরা দেখো। যদি মিডিওকার লেভেল হয় ক্যাপাসিটিটা, সেক্ষেত্রে কিছু কিছু চ্যাপ্টারগুলো স্কিপ করে যাও, সেটাই মানে ভালো উপায়। যদি আমার টার্গেট থাকে যে আমি মাধ্যমিকে 60% নাম্বার পাবো, তাহলে আমি হাফ চ্যাপ্টারগুলো বাদ দিয়ে যাব। যে চ্যাপ্টারগুলো থেকে বাদ দিয়ে গেলে আমি মোটামুটি 80% কমন পেয়ে যাব, তাহলে 50% চ্যাপ্টার আমি সেখানে বাদ দিয়ে চলে যাব। আর যারা মোটামুটি 90%-এর ওপর এক্সপেক্ট করছো, তারা বলবো একটু ভালো করে দেখো। এবং তারা অলরেডি প্রিপেয়ার, যারা 90%-এর টার্গেট করছে, তারা এবার লেখাটা কতটা মাথা ঠান্ডা করে পরীক্ষাটা লিখে আসতে পারে গুছিয়ে, যাতে ভুলটা কোনোভাবে না হয়। কারণ পরীক্ষায় কি হয়, শর্ট কোশ্চেন করতে যারা 90% টার্গেট থাকে, তারা শর্ট কোশ্চেন এবং ম্যাপ পয়েন্টিংয়ে গিয়ে আটকে যায়। তারা অবভিয়াসলি তারা বড় কোশ্চেনে ভুল করে না, সব লিখে আসে, ফুল মার্কসই পায়। এবং ওই শর্ট কোশ্চেনের ক্ষেত্রে তারা যেহেতু থাকে না, এবং কিছু কোশ্চেন থাকে যেগুলো একটু বোধমূলক, আমার ভাবনা চিন্তা থেকে লিখতে হবে কিছু, সেখান থেকে দেখা যায় কনফিউশন হয় যে এটা হবে না ওটা হবে। সে করতে গিয়ে কী হয়, ভুলটাকে সঠিক করে ভেবে দিয়ে আসে, সেক্ষেত্রে সেখানে একটা করে মার্কস ওপর থেকে ডিডাক্ট হতে হতে চলে আসে। তা সেক্ষেত্রে পরীক্ষা হলে বলবো একটু টাইম নিয়ে ভেবে দেখবে, যেটা তোমার মনে হচ্ছে যে খুব ইজি, হয়তো করে চলে এলে বাড়িতে এসে দেখলে মেলানোর সময় যে আমি ভুল করে চলে এসেছি। ওইগুলো শর্ট কোশ্চেন করার সময় একটু টাইম নিয়ে করবে, যাতে ভুলটা না হয়, সেখান থেকে মার্কসটা নাহলে ডিডাক্ট হয়ে চলে আসবে। আর ম্যাপ পয়েন্টিং করার সময় খুব ভালো করে নিখুঁতভাবে করতে হবে, কারণ জায়গা খুব একটু যদি সরে যায় কখনোই মার্কস পাবে না।
তো আমি আশাবাদী তোমরা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তারা অবশ্যই উপকৃত তো হবেই। তো তোমরা স্যার যেহেতু স্যারের বিজি টাইম টেবিল বার করেছেন এবং আমাদের সময় দিয়েছেন, তো তোমরা অবশ্যই স্যারকে কমেন্টে ধন্যবাদ লিখে দেবে। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। একদমই, আমিও চাই যে ছাত্রছাত্রীরা সবাই উপকৃত হোক এবং তারা পড়াশোনা করুক। যদি দেরি হয়ে গেল আমার সময়ের জন্য দিতে পারছিলাম না, যার জন্য মাধ্যমিক পরীক্ষার একদম টু আর্লি এখন। তা সবাই যেটুকু পারবে একটু চেষ্টা করো, এই আর কি। আর তোমরা ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবে, যারা মাধ্যমিক দিচ্ছে ছোট ভাই বোন তাদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে। তারা আশা করছি এই ভিডিওটা দেখলে প্রচুর উপকৃত হবে। তো এটুকুই ছিল আজকের ভিডিও। তো আরেকবার সবাইকে বলছি, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে স্যারকে কিন্তু ধন্যবাদ অবশ্যই জানাবে এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে টিপে দেবে। আমি কিন্তু এরকম শিক্ষামূলক ভিডিও তোমাদের জন্য প্রতিনিয়ত আনতে থাকি। আর তোমাদের যদি কিছু কোশ্চেন থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি কিন্তু তোমাদের সব কমেন্টই পড়ি। তোমরা যেরকম কমেন্ট করবে আমি কিন্তু তোমাদের জন্য সেই রকম ভিডিওই বানিয়ে দেবো। চলো বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।